হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বিগিন উইথের এপিসোড 12 এর সেকেন্ড পার্টে তোমাদের স্বাগত জানাই। সরি গাইস, সেকেন্ড পার্টটা আমি বানিয়েছিলাম কিন্তু ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমাকে আবার বানাতে হচ্ছে। কত কষ্ট বলো দেখিনি। তাই সেই জন্য তোমরা আমাকে প্লিজ একটু লাইক করে দাও, তাহলে আমি যাতে এনকারেজ হই। ভি তার বাবার ঘর থেকে তার মায়ের ঘরে চলে যাচ্ছে, আর আমরা দেখতে পাই তার বাবা এখনো ড্রিঙ্ক করে যাচ্ছিল। এটা দেখে ভি রেগে যায়। ভি রেগে গিয়ে তার কাছে যায়। ভি তার বাবাকে এরকমভাবে দেখে বলে যে কতদিন তুমি এইভাবে পড়ে থাকবে? তোমার নিজের কোনো খারাপ লাগে না? তুমি এরকম কেন করছো? তখন তার বাবা বলে, কেন তোমার মাকেই তোমাকে এখানে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য, নাকি এটা দেখতে পাঠিয়েছে যে আমি বেঁচে আছি না মরে গেছি? ভিয়ের বাবা একটু ড্রিঙ্ক করে বলে যে দাঁড়া হারামজাদা, তোকে দেখাচ্ছি আমি তুই কতটা বেকার ছেলে, সেটাই আমি বলবো। তার কথা শুনে ভিয়ের কান্না পাচ্ছিল আর রাগও লাগছিল, কিন্তু ভিয়ের বাবা কোনো মতে উঠতে পারছিল না। ভিয়ের বাবা বলে আমি উঠতে চাই, কিন্তু সে উঠতে পারছিল না। তখন ভি বলে আমি মায়ের সঙ্গে দেখা করেছি, ওরা আমার জন্য খাবার বানিয়েছিল আর আমি ওদের সঙ্গে বসে একসাথে লাঞ্চ করলাম। আর মা আমার জন্য অনেক কিছুই বানিয়েছিল খাবার। আর মা আমাকে জিজ্ঞেসও করছিল যে আমি যেন ওদের সঙ্গেই ওখানে সারা জীবন থাকি, কিন্তু আমিও ওখানে যেতে চাই। কিন্তু আমি যদি ওখানে এখন চলে যাই তাহলে তুমি একা পড়ে যাবে আর তুমি এখানে বসে বসে মরে যাবে। আর আমি এটা একদমই পছন্দ করি না। এটা আমি একদমই পছন্দ করি না যে তুমি এখানে এই ঘরটায় একা মরে পড়ে থাকবে আর তোমাকে কেউ কবর দিতেও আসবে না। এই ঘরটাই তোমার জন্য তোমার কফিন হয়ে যাবে, তোমার কবর হয়ে যাবে। ভিয়ের বাবা কিছু বলে না। ভিয়ের বাবা চুপচাপ বসেছিল আর ড্রিঙ্ক করে যাচ্ছিল। ভি বলে আমি মা এবং দিদি আর তোমার কোনো হেল্প করতে পারবো না। ভি কাঁদতে কাঁদতে বলে যে তুমি কেন এরকম? ভিয়ের বাবা ভিকে দেখছিল। সেই জন্য তুমি আমার সাথে চলো, আমরা আগের মতন একটা ভালো ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো। আর তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেবে, আর আমি 3 পর্যন্ত গুনবো। 3 বলার মধ্যে যদি তুমি উঠে না দাঁড়াও তাহলে আজকে আমি তোমাকে ছেড়ে মায়ের কাছে সারা জীবনের জন্য চলে যাব, আর আমি কখনোই তোমার কাছে আর ফিরে আসবো না। ভি বলে যে আমি সত্যি বলছি, আমি আর এখানে আসবো না। সে কাউন্টিং শুরু করে দেয়, 1 2, কিন্তু 3 বলার সময় সে একটু টাইম নিচ্ছিল। ভি টাইম দিচ্ছিল যাতে তার বাবা উঠে দাঁড়ায়, কিন্তু ভিয়ের বাবা উঠে না। ফাইনালি ভিকে 3 বলতে হয়, আর 3 বলার পরে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ ভিয়ের বাবা তো তার জায়গা থেকে উঠছিলই না। আর সেই জন্য সে কাঁদতে কাঁদতে তার জায়গার থেকে ঘুরে যায় এবং দরজার কাছে যায়, কারণ এখন ভিয়ের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। ভি দরজার কাছে গিয়ে জুতোগুলো পরতে থাকে, আর এখানেই সিন কাট হয়ে যায়। অন্যদিকে আমরা ভিয়ের মায়ের ঘর দেখতে পাই, যেখানে তারা 4 জনেই হলে বসেছিল। অন্যদিকে ভিয়ের মা তার হাজবেন্ডের এরকম অবস্থা দেখে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ সে এটাই আশা করেছিল যে তার হাজবেন্ড কোনোদিনই শুধরবে না। আর ভিয়ের দিদি এখনো অবধি তার বাবাকে ভয় পাচ্ছিল। ভিয়ের বাবার হাত কাঁপছিল, সেই জন্য ভি তার বাবার হাতটা ধরে শান্ত করার চেষ্টা করছিল। ভি তার বাবাকে বলে কি করছো বাবা? কারণ ভিয়ের বাবা প্যানিক করছিল। ভি বলে বলো, যেটা তুমি আমাকে আগে বলেছিলে। তুমি বলেছিলে না যে তুমি ড্রিঙ্ক করা ছেড়ে দেবে আর হসপিটালে গিয়ে তোমার ট্রিটমেন্টও করাবে। এটা বলার পর ভিয়ের বাবা তার ওয়াইফ এবং তার মেয়েকে দেখছিল, কিন্তু তারা মুখ ঘুরিয়েছিল। তারা কেউ ভিয়ের বাবাকে দেখছিল না। ভি কিছু ভেবে তার মাকে বলে যে বাবা আমাকে এটাও বলেছিল যে সে আগের মতন একসঙ্গে থাকতে চায়, যেমন আগে আমরা একটা ফ্যামিলির মতন থাকতাম সেই রকম। বাবা আর কিছু করবে না, বাবা দুঃখিত। আগে বাবা যা কিছু করেছে সেটার জন্য বাবা দুঃখিত। এগুলো শোনার পরেও ভিয়ের মা কোনো রিয়েক্ট করে না। সে তার হাজব্যান্ডকে পর্যন্ত দেখছিল না। ভিয়ের বাবা একবার দেখে তার ওয়াইফকে এবং তার মেয়েকে, কিন্তু তারা না দেখায় ভিয়ের বাবা মাথাটা নামিয়ে দেয়। ভি বলে যে বাবা প্রথম থেকে শুরুর থেকে শুরু করতে চায়, যেমন কি আমি চাই। তারপর ভি হাসতে হাসতে তার বাবাকে দেখছিল। তারপর সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই ভি এবং তার বাইকওয়ালা বন্ধু। ভি তার সেই মৃত বেড়ালের কবরে দুধ দিচ্ছিল। বাইকওয়ালা বন্ধু ভিকে বলে যে তোমার কি মনে হয় তোমার মা এবং বাবা একসঙ্গে থাকতে পারবে? ভি বলে এত তাড়াতাড়ি তো নয়, আমি জানি মা এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। আর কিছুদিন পরেই মায়ের জন্মদিন, আর আমি এটা প্ল্যান করেছি যে আমি মায়ের জন্য কেক নিয়ে যাব, তাও বাবার সাথে। এটা করলে মনে হয় আমরা সবাই একসঙ্গে আবার থাকতে পারবো। আর এটা বলতে বলতে দেখতে পাই ভি অনেক খুশি ছিল। সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই ভিয়ের বাবা তার মায়ের অ্যাপার্টমেন্টে গিয়ে দরজাটা প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছিল আর বলছিল দরজাটা খোলার জন্য। আর অন্যদিক থেকে ভিয়ের মা এবং তার দিদি বলছিল যে প্লিজ। ভিয়ের মায়ের অ্যাপার্টমেন্টটা পুরো খারাপ হয়ে গিয়েছিল, চারিদিকে জিনিস পড়েছিল, পুরো নষ্ট করে দিয়েছিল ভিয়ের বাবা। ভিয়ের বাবা বলে যে তোমরা কি ভাবছো যে আমরা হ্যাপিলি থাকবো, হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো?
তারপর ভিয়ের বাবা হাতে চাকু নেয় এবং বলে যে দরজাটা খোলো, দরজাটা খোলো। পাগলের মতন করছিল ভিয়ের বাবা। তখনই দেখি যে ভি চলে আসে। ভি তার বাবাকে বলে, বাবা কি করছো তুমি এটা? ভি বলে যে চাকুটা নিচে নামাও। ধীরে ধীরে ভি তার বাবার কাছে যায়, কিন্তু ভিয়ের বাবা ইগনোর করে দেয়। আবার দরজাটা ধাকাল ছিল, কিন্তু ভি পেছন দিক থেকে গিয়ে ভিয়ের বাবার হাতটা ধরে নেয় এবং চাকুটা কাড়িয়ে নেয়, আর ভি নিচে পড়ে যায় আর ভিয়ের কানে লেগে যায়। একটুক্ষণের জন্য ভি কিছুই শুনতে পাচ্ছিল না, তার কাছে সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। এটা ওই সিনটার মতন ছিল আমরা দেখেছিলাম যখন সব ছেলেগুলো ফুটবল খেলছিল আর ফুটবলটা গিয়ে ভিয়ের কানে লেগে গিয়েছিল। ভি তার চারপাশটা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সে তার বাবাকে পরিষ্কার দেখতে পাচ্ছিল। ভি দেখে যে তখনও তার বাবা দরজাটা ধাকাল ছিল, এত জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। ভেতরে থাকা তার মা এবং তার দিদি প্রচন্ড ভয় পেয়ে যায়। ভিয়ের বাবা পাগলের মতন বিহেভ করছিল এবং সেই পাগলামির মতন বিহেভ করাতে ভিয়ের বাবা একটা লাথি মারতে দরজাটা খুলে যায়, আর আমরা দেখতে পাই ভেতরে ভিয়ের মা এবং ভিয়ের দিদি বসেছিল আর প্রচন্ড ভীত হয়েছিল। ভিয়ের বাবা যখন ভেতরে যাচ্ছিল তাদেরকে মারার জন্য, তখন ভি নিচের থেকে চাকুটা উঠিয়ে ভি এর বাবার পেটে ভুষে দেয়। ভি তার বাবাকে পেছন দিক থেকে ধরে চাকুটা মেরে দেয় তার বাবার পেটে। এটা করার পর ভি অনেক শকড হয়ে যায়। তখন সে বুঝতে পারে না যে সে এটা কি করে ফেলেছে, আর তখনই সেই মুহূর্তে ভিয়ের বাবা সেখানেই পড়ে যায়, আর ভি বুঝতে পারে না যে এটা কি করে ফেলেছে। সে শকড হয়ে যায়, ভয় পেয়ে যায়। ভি সেই সময় এতটা ভয় পেয়ে যায়, সে তার মাথায় শুধু এটা চলছিল যে সে কিভাবে তার দিদিকে এবং তার মাকে বাঁচাবে। ভি শকড হয়ে গিয়ে পড়ে যায়। ভি এর হাতে তার বাবার রক্ত লেগে থাকে, সেটা তার জামাটা দিয়ে মুছছিল। অন্যদিকে তার বাবা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, কারণ তার অনেক ব্যথা হচ্ছিল এবং তার রক্ত বয়ে যাচ্ছিল। আর এদিকে ভি বলে যে আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি এরকম করো না, বন্ধ করো, বন্ধ করো, দাঁড়াও। আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি থেমে যাও। আমি কতবার তোমাকে বলেছি যে তুমি থেমে যাও, তোমার আমার কথাটা শোনা উচিত ছিল। এটা বলে সে বলে বাবা, আর তার বাবার এরকম অবস্থা দেখে ভি ঘাবড়ে যায়। ভি তার বাবার কাছে যাওয়ার বদলে সে তার ফোনটা জলদি করে বের করে এবং অ্যাম্বুলেন্সকে ফোন করে। ভি ফোনে বলে যে আমার বাবার পেটে চাকু লেগে গেছে, প্লিজ আমার হেল্প করে দিন। তখন ভি এর বাবা সাইড থেকে ভিকে বারণ করে, কিন্তু ভি সেটা কার্য করে না। ভি তার মায়ের অ্যাড্রেসটা দিয়ে দেয়, যে বলে যে এখানে আমরা আছি, আপনারা প্লিজ আমাদের হেল্প করুন। এটা বলতে বলতে ভি অনেক প্যানিক করছিল, ভি প্রচন্ড ভয়ে ছিল, আর ভি ফোন করে ওটাই বলে যাচ্ছিল। ভি এর মা বাইরে আসে এবং দেখে যে তার হাজবেন্ডের পেটে চাকু ঘষা রয়েছে, আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন ভি এর মা অনেক কাঁদছিল। অন্যদিকে ভি এর দিদি তো এখনো ভয়ে ছিল, সে বাইরে বেরোয়নি। ভি এই সময় প্রচন্ড ভয়ে ছিল, আর সেই জন্য সে সোজা আরএমকে ফোন করে দেয়। সে সময় ভি এর মা ভিকে বলে যে ভি এখন আমরা কি করব, আমাদের কি করা উচিত, কিন্তু ভি কথাটা শোনে না। ভি আরএম এর সঙ্গে কথা বলে। আরএম অন্য দিক থেকে বলে ভাই ভি আমাদের কি করা উচিত। আরএম বলে তুমি কি করছো? তখন ভি বলে আই মিস ইউ। আর এটা সেই সময়টাই ছিল যখন আরএম তার পেট্রোল পাম্পের ওখানে কাজ করছিল আর লাঞ্চের টাইম ছিল, আর তখন ভি এর কলটা এসেছিল। এই সিনটা এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে জিমিন ছিল। জিমিনের মাথায় আঘাত লেগেছিল, সেই জন্য নার্স জিমিনের মাথাটাকে ট্রিটমেন্ট করছিল। নার্স জিমিনকে জিজ্ঞেসও করে যে এটা কিভাবে হয়েছে তোমার, কিন্তু জিমিন কোনো অ্যান্সার করে না। তারপর আমরা দেখতে পাই যে জিমিন তার বাবা মায়ের সঙ্গে ক্যান্টিনে বসেছিল আর তাদের সামনে পিৎজা নামানো ছিল। জিমিন খুব মজার সাথে পিৎজা খাচ্ছিল, কিন্তু জিমিনের সমস্ত কথা মনে পড়ছিল যেগুলো তার বাবা মা তাকে বলেছিল, সেগুলো সে মনে মনে ভাবছিল, কিন্তু সে আরামসে পিৎজা খেয়ে যাচ্ছিল। জিমিনের মুখে কোনো ইমোশনসই ছিল না। জিমিনের বাবা জিমিনকে বলে জিমিন তুমি কি এখনো ভয় পাও বাইরে যেতে? জিমিন কোনো অ্যান্সার করে না। জিমিনের বাবা আরও বলে যে তুমি কি অনেক খারাপভাবে এখানে থাকতে চাও? তুমি কি চাও তোমার ওই ঘটনাগুলো বারবার মনে পড়ুক যেটাতে তুমি এখনো অবধি ভয় পাও? কিন্তু এটাতে জিমিন কোনো অ্যান্সার করে না। জিমিন পিৎজা খাওয়াতেই ব্যস্ত থাকে। তখন জিমিনের মা জিমিনকে বলে যে বেটা তুমি জানো এই 10 বছর ধরে আমরা তোমার জন্য কি চেয়েছি? যেটাতে জিমিন কোনো অ্যান্সার করে না। জিমিনের মা আরও বলে আমরা চাই তুমি একটা নর্মাল ছেলের মতন বাঁচো আর সমস্ত ট্রমার থেকে বেরিয়ে আসো। তোমার বাবা মা তোমাকে হেল্প করবে এই ট্রমার থেকে বেরিয়ে আসতে। আমরা একসঙ্গে এটাকে ওভারকাম করব। কিন্তু জিমিন কোনো অ্যান্সার করে না। জিমিন পিৎজা খায় আর একটু মুচকি হাসে তার মায়ের দিকে তাকিয়ে। মুচকি হাসি নয়, একটা আজব ধরনের হাসি দেয়, কারণ সে মনে মনে ভাবছিল যে আমার আজকে যে এই অবস্থাটা, আমি যে ট্রমার মধ্যে আছি, সেটা তো তোমার জন্যই। তারপর আমরা পরের দিনের সিন দেখতে পাই। আমরা দেখতে পাই যে
নার্স জিমিনকে ক্যান্টিনের কাছে নিয়ে যাচ্ছিল। নার্স বলে যে তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। জিমিন এটা শুনে কোনো এক্সাইটেড ছিল না। জিমিন বলে আবার মা বাবাই হবে তাই না? তখন নার্স বলে আমার তো মনে হয় না। তারপর জিমিনকে সঙ্গে নিয়ে আসে এবং ক্যান্টিনের কাছে পৌঁছে যায়। জিমিন যখন ক্যান্টিনের কাছে আসে দেখে সে অবাক হয়ে যায়। সে জেহবকে দেখতে পায়, কারণ জিমিনের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল। আমরা দেখতে পাই জিমিন এবং জেহব বিচের কাছে রয়েছে। জেহব বলে যে তুমি ঠিক আছো তো? এটা সেই দিনের কথা যেই দিন সব ছেলেগুলো জিমিনের সঙ্গে সবাই মিলে একসঙ্গে দেখা করতে এসেছিল। আর এটা বিচের সিনটা শুরু হওয়ার সময়তেই দেখিয়েছিল যে একটা সাইডে জেহব এবং জিমিন কথা বলছে, কিন্তু ওদের কি কথা হয়েছিল সেটা তখন দেখায়নি, কিন্তু এখন দেখাচ্ছে। তো দেখি আমাদের জেহব এবং জিমিন কি কথা বলছিল। জিমিন বলে যে তোমার কি খারাপ লেগেছে আমি আগে যা কিছু তোমাকে বলেছি সেগুলোর জন্য? তখন জেহব অবাক হয়ে যায়। জেহব বলে না না, এরকম কিছু নয়। আমি তোমার জন্য এই জন্য দেখা করতে আসতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম। এরকম কেন ভাবছো? যেটাতে জিমিন কিছু বলে না। জেহব বলে সরি, তুমি তো জানো আমি সোশ্যাল বাটারফ্লাই, সোশ্যাল কিং। তখন জিমিন বলে যে তোমাকে সবাই পছন্দ করে। তখন জেহবও একটু আজব হাসি দিয়ে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সবাই আমাকে অনেক পছন্দ করে, একটু বেশি পছন্দ করে। জেহব বলে যে জানো তুমি আমি একটা নিউ অ্যাপার্টমেন্টে শিফট হয়েছি, আর সেটাও আবার তোমার অ্যাপার্টমেন্টের পাশেই। জেহব বলে টাইম কত হয়েছে? তখন জেহব টাইমটা দেখে বলে আমার জন্য তো সবাই ওয়েট করছে, সবাই আমার জন্য চিন্তা করছে যে আমি এখনো কেন শুতে যাইনি, কারণ আমি তো একটু বেশি পপুলার। আর এটা বলতে বলতে তার মনে পড়ছিল যে সে কতটা পপুলার। আমরা দেখতে পাই জেহবের রুমমেট গুলো তার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল, যারা তার সঙ্গে ওই অ্যাপার্টমেন্টেই থাকছিল। ওরা সবাই জেহবকে বিরক্ত করছিল এবং সবাই জেহবের কাছে টাকা খুঁজছিল। জেহব বলে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম। তখন জেহবের রুমমেট বলে যে আমি কি তোমার কাছে সবসময়ের জন্য টাকাটা চেয়ে নিচ্ছি? আমি তো তোমার কাছে লোন চাইছি, তুমি লোন হিসেবে দাও। তখন জেহব বলে ঠিক আছে, তাহলে আমার আগের পয়সাটা দাও, আমার কাছে যেটা আগে নিয়েছিলে তোমরা 5 লাখ ওটা আমাকে আগে ফেরত দাও, তারপর আমি তোমাদেরকে আবার নতুন করে লোন দেব। তখন ওই ছেলেটি বলে যে কমন ইয়ার, আমি তো বলছি তোমাকে দিয়ে দেব, তুমি কি ভাবছো আমি কি তোমার টাকাটা নিয়ে পালিয়ে যাব? আমাকে টাকা দাও, আমি তোমার কোনো ফালতু কথা শুনবো না। আর যদি আমরা দেখতে পাই যে তোমার কাছে টাকা রয়েছে তাহলে তোমাকে 100টা চড় মারবো। কিন্তু জেহব দেয় না, জেহব বারণ করে, কিন্তু তারা তবু শোনে না। জেহবকে মাটিতে ফেলে মারতে থাকে, প্রচন্ড জোরে মারতে থাকে। আর ওরা জেহবের পুরো বডি সার্চ করছিল টাকা পাওয়ার জন্য, আর জেহব বারণ করছিল মারার জন্য, কিন্তু তারা থামে না, তারা জেহবকে খুব খারাপভাবে মারছিল। আর এখানেই এই সিনটি কাট হয়ে যায়। তো এপিসোড 12-এর সেকেন্ড পার্টটি আমি এখানেই শেষ করলাম। এখনও 2টো পার্ট আছে, ওই 2টো পার্ট হলেই সিজন 1 শেষ হয়ে যাবে। টেক কেয়ার এন্ড বাই বাই।